এ রাইডার্স টু দ্য সি বাই জেমস সিঞ্জ, জন মিলিংটন সিঞ্জ, ঠিক আছে, জন মিলিংটন সিঞ্জ। ওনার জন্ম 1871 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1909 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এবার উনি একজন আইরিশ প্লে রাইট ছিলেন, যার জন্ম হয়েছিল ডাবলিনে। ডাবলিন মানে আয়ারল্যান্ডের একটা শহর, ঠিক আছে। হ্যাঁ, মৃত্যু, ঠিক আছে। আইরিশ লিটারারি যে মুভমেন্ট হয়েছিল, বা যখন লিটারেচারের পরিবর্তন হচ্ছে আয়ারল্যান্ডে, যখন মডার্ন মুভমেন্ট চলছে, তার উপর তার কন্ট্রিবিউশন ছিল, ঠিক আছে। তার লেখার একটা ভূমিকা সেখানে ছিল। এইবার আমরা যদি টেক্সটার প্রেক্ষাপটে আসি, এটা একটু ভালো করে শোনো, যে টেক্সটটা যে আয়ারল্যান্ডের ওপর, মানে যে ল্যান্ডটার ওপর বা আইল্যান্ডের ওপর বেস করে, সেটা হচ্ছে অ্যারান আইল্যান্ড, ঠিক আছে। সেটার নাম কি বললাম? অ্যারান আইল্যান্ড। এই অ্যারান আইল্যান্ডে তার বন্ধু ডব্লিউ.বি. ইয়েটস, ডব্লিউ.বি. ইয়েটসের নাম আমরা কিভাবে জানি? কারণ রবীন্দ্রনাথ টেগরের গীতাঞ্জলির ইংলিশ ট্রান্সলেশন করেছিলেন ডব্লিউ.বি. ইয়েটস, ঠিক আছে। সেই ডব্লিউ.বি. ইয়েটস তোমার এনাকে বলেছিলেন তোমার অ্যারান আইল্যান্ডে যেতে, কারণ উনি অ্যারান আইল্যান্ডের ওপরে কিছু লিখতে চাইছিলেন, ঠিক আছে। সেই জন্য ডব্লিউ.বি. ইয়েটস তাকে বলেছিলেন যে তুমি ওখানে যাও, ওখানে মানুষজনদের সাথে থাকো, তবে তুমি এই আইল্যান্ডের মানুষের জীবনটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তবেই তুমি তাদের যে প্রকৃত যে তাদের জীবনের কাহিনী, সেইটা থেকে তুমি লিখতে পারবে, তবে যদি তুমি ওখানে গিয়ে থাকো। তো তার কথা মতো তিনি অ্যারান আইল্যান্ডে গিয়েছিলেন ডব্লিউ.বি. ইয়েটসের মতে, এবং ওখানকার মানুষদের যে দুর্দশা বা যে কষ্ট, সেইটা তিনি উপলব্ধি করেছিলেন, ঠিক আছে। এবং তাদের যে হাম্বেল লাইফ, দেখো একটা ট্র্যাজেডি, আমরা যেমন ট্র্যাজেডি পড়েছি ম্যাকবেথ অথবা ওথেলো অথবা এইগুলো যেগুলো পড়েছি, সেখানে আমরা একটা রাজার কিভাবে বা একটা বিরাট বড় ইনফ্লুয়েন্সিয়াল কোনো মানুষের কিভাবে পতন হচ্ছে, সেগুলো আমরা পড়েছি। কিন্তু এই প্লেটা ওরকম কোনো ইনফ্লুয়েন্সিয়াল মানুষের পতন দেখায়নি। এখানে একটা খুব দিন দরিদ্র মানুষের কিভাবে একটা দৈন্যদশা হতে পারে, বা একটা নেচারের যে ফেটাল দিক বা নেচারের যে ধ্বংসাত্মক দিক, সেইটা একটা সাধারণ মানুষের জীবনকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই ফেটালিটিটা আমরা এই গল্পের মাধ্যমে বা এই নাটকের মাধ্যমে আমরা পাচ্ছি, ঠিক আছে। এখানে যেটা ফেটাল, নেচারের যে ফেটাল দিক বা ক্ষতিকর দিক, সেটা হচ্ছে সমুদ্র কিভাবে মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করছে এবং ধ্বংস করে দিচ্ছে, সেই জিনিসটা আমরা এই নাটকের মাধ্যমে পাবো, ঠিক আছে। এখানে অ্যারান আইল্যান্ডটা হচ্ছে বেসিক্যালি ওই সমুদ্রের পাশে একটা আইল্যান্ড যেরকম হয় সমুদ্রের পাশে, এবং সমুদ্রের যে ধ্বংসাত্মক দিক কীভাবে একটা দৈনন্দিন দশায় মানুষদের জীবনটাকে প্রভাবিত করছে, সেটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবার আর একটা জিনিস আমাদের যেটা জানতে হবে, যে এই প্লেটা হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে। এবার ওয়ান অ্যাক্ট প্লে বলতে কি? ওয়ান অ্যাক্ট প্লে হচ্ছে একটু ছোটো হয়, একটা অ্যাক্ট থাকে। যেমন আমাদের গ্রিক ট্র্যাজেডি বলো বা শেক্সপিয়ারিয়ান যে ট্র্যাজেডি, যেটা গ্রিক ট্র্যাজেডি থেকে ফলো করে লেখা, ওটা হচ্ছে 5 অ্যাক্ট প্লে, 5টা করে অ্যাক্ট থাকতো। কিন্তু মডার্ন সময় বা আগেকার সময়ও ওয়ান অ্যাক্ট প্লে লেখা হয়েছে, কারণ মানুষের অতটা সময় ছিল না। এটা তো নাটক তো মানুষ দেখতে যায়, গিয়ে মঞ্চে দেখার জন্য যায়। তো মঞ্চে দেখার জন্য অতটা সময় নেই। 5টা অ্যাক্টের প্লে 5 দিন ধরে চলছে কি 6 দিন ধরে চলছে, অতটা মানুষের সময় নেই দেখার। বলছি অতটা মানুষের সময় নেই দেখার। একটা অ্যাক্ট ধরো 5টা দৃশ্য, 5টা সিন, সেরকম 5টা অ্যাক্ট, সেরকম 5টা অ্যাক্টের প্লেগুলো হচ্ছে গ্রিক ট্র্যাজেডি বলো, শেক্সপিয়ারের ম্যাকবেথ, ওথেলো এবং শেক্সপিয়ারের সব ট্র্যাজেডি প্রায় 5 অ্যাক্ট প্লে, ঠিক আছে। কিন্তু এই প্লেটা হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে, এবং ওল্ড টাইমসেও ওয়ান অ্যাক্ট প্লে ছিল। যেমন এভরি ম্যান বলে একটা প্লে ছিল, যেটাকে মরালিটি প্লে বলা হতো, তার রাইটারের নাম জানা যায়নি, কিন্তু সেটা ওয়ান অ্যাক্ট প্লে ছিল, ঠিক আছে। সেরকম এটা হচ্ছে একটা ওয়ান অ্যাক্ট প্লে। ওয়ান অ্যাক্ট প্লের বৈশিষ্ট্য কি? ক্যারেক্টার খুব সীমিত, খুব কম ক্যারেক্টার থাকবে। সিনটা যেখানে হবে একটা কি দুটো দৃশ্যে বা একটা কি দুটো প্লটের মধ্যেই সিনটা হবে, জায়গার মধ্যেই সিনটা হবে। আচ্ছা, প্লটটা খুব সিম্পল হবে, অনেক জটিল প্লট হবে না। যেমন ম্যাকবেথের অনেক ভিতরকার দৃশ্য, মানে প্রথম থেকে শেষ অবধি অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু খুব সিম্পল এবং ছোট্ট সময়ের মধ্যেই এটা শেষ হবে, ঠিক আছে। আর এর যে ক্যারেক্টার, তার টোটাল মেন ক্যারেক্টার 4 জন,
মরিয়া, সেটা হচ্ছে একজন বৃদ্ধ মা, তার একটা একমাত্র জীবিত সন্তান, বাকি সন্তানরা সমুদ্রের প্রকোপে মারা গেছে, একমাত্র জীবিত সন্তান হচ্ছে বার্টলে, সে হচ্ছে একটা ক্যারেক্টার। ক্যাথলিন তার ডটার, এবং নোরা হচ্ছে তার ইয়ঙ্গার ডটার। ঠিক আছে, এই চারটে মেন ক্যারেক্টার, এবং কিছু মেন অ্যান্ড উইমেন, আরও অন্যান্য মেন অ্যান্ড উইমেন কিছু থাকবে। তাদের খুব মানে এই প্লেতে খুব একটা কিছু ভূমিকা নেই, তাদের নামগুলো আমরা শুনতে পাবো। তার মধ্যে মেন যে ক্যারেক্টার, যার কথাটা আমরা বেশিরভাগ সময় শুনতে পাবো, সেটা হচ্ছে অ্যান ইয়াং প্রিস্ট, একজন ইয়াং প্রিস্টের কথা আমরা শুনতে পাবো। এটা হচ্ছে আমাদের এই ওয়ান অ্যাক্ট প্লের মূল প্রেক্ষাপট যা যা আছে। ঠিক আছে, এইবার যদি আমি দৃশ্যের কথা বলি, যে আগেকার যে সন্তান, তার মধ্যে একটা সন্তানের মৃতদেহ ভেসে আসছে সমুদ্রের দ্বারা, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। এই অবস্থায় একজন দিন দরদি মা, মানে যে হচ্ছে মরিয়া, তার যে দুঃখ যে তার সমস্ত সন্তানদের এই সমুদ্র পুরো প্রকোপে নষ্ট করে দিয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে, তার সন্তান হারা মা। ঠিক আছে, তার একমাত্র সন্তান আছে বার্টলে, যে সমুদ্র যাত্রায় যাবে বলে রেডি হচ্ছে, মানে সেই প্রকোপের মুখে সে এবার পড়বে বলে রেডি হচ্ছে। ঠিক আছে, সেই জায়গা থেকে আমাদের শুরু হচ্ছে। এবং যারা কথা মানে যারা প্রথম ডায়লগ যাদের আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তাদের ডটার্সদের, ক্যাথলিন আর নোরা। ঠিক আছে, বোঝা গেল? এবার প্লেটা দেখো, নাটকের একটা প্লে প্রথম যখন শুরু হয় তখন আমরা কি দেখতে পাই? নাটক, ধরো তোমরা যদি কোনো নাটক দেখো, প্রথম আমরা দেখতে পাই যে সে সিনটা, সেই সিনের কোন দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। ধরো যখন কার্টেনটা খুলছে, যখন পর্দাটা খুলছে, তখন এই পর্দা খোলার পর প্রথম যে দৃশ্যটা মানে আমরা দেখতে পাচ্ছি যে কি চলছে, প্রথম যে দৃশ্যটা সেটা আমাদের বর্ণনা করা আছে। দেখো, প্রথমে হচ্ছে কোন জায়গায় দৃশ্যটা হচ্ছে, অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে একটা আইল্যান্ডে এই নাটকটার প্রথম দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। কি বলছে? কটেজ কিচেন উইথ নেটস অয়েল স্কিনস। কটেজ কিচেন বুঝতে পারছো, কটেজ একটা কিচেন, একটা ফিশারম্যানদের যে ফ্যামিলি, সেই ফ্যামিলির একটা কটেজ কিচেন আমরা সামনে দেখতে পাচ্ছি। উইথ নেটস, সেখানে জাল রাখা আছে। ঠিক আছে, অয়েল স্কিনস, অয়েল স্কিনস মানে ওয়াটারপ্রুফ ক্লোদিং, মানে সমুদ্রের জল আসছে, যেখানে ওয়াটারপ্রুফ ক্লোদিং তারা পরে থাকে, সেই জন্য ওয়াটারপ্রুফ ক্লোদিং রাখা আছে। স্পিনিং হুইল, স্পিনিং হুইল মানে হচ্ছে চরকা, চরকা রাখা আছে, যেটা তারা তাঁত বুনছে তারা। ঠিক আছে, সাম নিউ বোর্ডস স্ট্যান্ডিং অন দ্য ওয়াল এটসেট্রা, কিছু নতুন বোট রাখা আছে, ওই সমুদ্রযাত্রার বোট বা সামথিং কিছু একটা দেয়ালের ধারে রাখা আছে। ক্যাথলিন, আ গার্ল অ্যাবাউট 20, বা যার বয়স 20 বছর, ফিনিশেস নিডিং কেক, সে কী করছে? ময়দাটা মেখেছে, যেটা কেক বানাবে বলে। ঠিক আছে, অ্যান্ড পুটস ইট ডাউন ইন দ্য পট ওভেন বাই দ্য ফায়ার, আগুনে সেটাকে রেখেছে যাতে কেকটা তৈরি হয়। দেন ওয়াইপস আর হ্যান্ড, তারপর তার হাতটা মুছলো বা ধুলো। বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, তারপর চরকাটা চালাতে শুরু করলো। নোরা, আ ইয়াং গার্ল, পুটস আর হেড ইন অ্যাট দ্য ডোর, নোরা দরজা দিয়ে তার মুখ বাড়াচ্ছে। এবার ডায়লগ শুরু হচ্ছে, দেখো। নোরা ইন আ লো ভয়েস, হোয়ার ইজ শি, নোরা খুব আস্তে করে তাকে জিজ্ঞাসা করছে সে কোথায়। এখানে সে মানে তাদের যে মা মরিয়ার কথা জিজ্ঞেস করছে, সে কোথায়। ক্যাথরিন বলছে এবার, শি ইজ লাইং ডাউন, সে শুয়ে আছে। গড হেল্প হার, ভগবান তার মঙ্গল করুন। অ্যান্ড মে বি স্লিপিং, অথবা সে ঘুমিয়ে আছে। ইফ সি ইজ এবল, যদি সে ঘুমোতে সক্ষম হয়। দেখো, একটা মা যার সমস্ত সন্তান সমুদ্রে ডিস্ট্রয়েড হয়ে গেছে, সমুদ্রে মারা গেছে, তার যে দুঃখ কষ্ট, তার তো আর ঘুম শরীর থেকে চলে গেছে, তার আর ঘুম নেই শরীরে। বলছে সে যদি সক্ষম হয় তাহলে হয়তো সে ঘুমোচ্ছে। তখন কি বলছে? নোরা কামস ইন সফটলি অ্যান্ড টেকস আ বান্ডিল ফ্রম আন্ডার হার শল, তার শল থেকে বার করে একটা বান্ডিল, কিছু একটা বার করছে। নোরা আস্তে আস্তে ঢুকে সেটা বার করছে। ক্যাথলিন কি বলছে? স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, জোরে চরকাটা ঘোরাতে শুরু করলো। হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, তোমার কাছে এটা কি আছে? দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম। দেখো, এখানে সেন্টেন্স কনস্ট্রাকশনটা খুব অদ্ভুত। দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, এটার মানে হচ্ছে ইয়াং প্রিস্টটা সেটা নিয়ে এসেছে, হ্যাজ ব্রট দেম। এই যে
ফর্মটা ইংলিশে এটাকে বলা হতো হাইবার্নো ইংলিশ। এটার উপর কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, একটু লিখে নেবে হাইবার্নো ইংলিশ, ঠিক আছে। ওদের যে ডায়ালেক্ট বা ওদের যে স্পিচের যে স্টাইলটাকে সেটাকে বলা হতো হাইবার্নো ইংলিশ, একটু আলাদা। দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, ইয়াং প্রিস্ট এটাকে নিয়ে এসেছে। ইট ইজ আ শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং ওয়ার গট অফ আ ড্রাউন্ড ম্যান ইন ডনেগল। ডনেগল হলো আয়ারল্যান্ডের উত্তর উপকূলের একটা দ্বীপ বা একটা প্রদেশ, কিন্তু আমরা যেখানে পড়ছি বা যেখানে সিনটা হচ্ছে সেটা কি বললাম, আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে, পশ্চিম দিকে একটা প্রদেশ। এবার উত্তর উপকূলে কিছু একটা শার্ট, একটা জামা অ্যান্ড অ্যা প্লেন স্টকিং, একটু মোজা পাওয়া গেছে একটা ড্রাউন্ড ম্যান, একটা ডুবে যাওয়া মানুষের শরীর থেকে, ইন ডনেগল, ডনেগল দ্বীপে। ডনেগলটা কি বললাম, উত্তর দ্বীপে, উত্তর প্রদেশে একটা জায়গা। ক্যাথলিন স্টপস আর হুইল উইথ আ সাডেন মুভমেন্ট অ্যান্ড লিনস আউট টু লিসেন। ক্যাথলিন চরকাটা থামালো এবং ঝুঁকে তার কথাটা শুনতে চাইলো। দেখো এই অবধি কোনো প্রবলেম তোমাদের? তারপর দেখো নোরা, উই আর টু ফাইন্ড আউট ইফ ইট ইজ মাইকেলস দে আর, সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি। দেখো খুব ইম্পর্টেন্ট একটা লাইন বলছে, আমাদের এটা খুঁজতে হবে এটা কি মাইকেলের। মাইকেল মানে কে তাহলে? যে মৃত সন্তান, সবে মাত্র যার মৃত্যুর খবর পাওয়া গেছে, সেই মাইকেলের কি না এটা আমাদের জানতে হবে। সাম টাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি, বলছে সমুদ্রের পাশে সে অনেক দিন ধরে বা অনেক সময় ধরে খুঁজে বেড়াচ্ছে ওই মাইকেলের মৃতদেহ। কে খুঁজে বেড়াচ্ছে? তার মা, তার দিন দরদি মা মরিয়া। ক্যাথলিন কি বলছে, হাউ উড দে বি মাইকেলস? নোরা বলছে এটা মাইকেলের কি করে হতে পারে নোরা? হাউ উড হি গো টু দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে টু গো দ্যাট ফার নর্থ। হয়তো সে নর্থের দিকে সমুদ্র ভ্রমণ করতে যায়নি, সমুদ্র ভ্রমণ মেনলি ওই পরবর্তী যে দ্বীপে একটা জায়গায় তারা তাদের বিভিন্ন জিনিস বিক্রি করার জন্য যায় সমুদ্র ভ্রমণে, এবং সেখানে সমুদ্রে তারা মারা যায়, ঠিক আছে। বলছে যে অত দূর নর্থে কি করে ওটা পৌঁছতে পারে বা তার দেহটা কি করে অত দূরে যেতে পারে। নোরা বলছে, দ্য ইয়াং প্রিস্ট সেজ হি হ্যাজ নোন দ্য লাইক অফ ইট। ইয়াং প্রিস্ট বলেছে যে এই রকম ঘটনার কথাও তারা শুনেছে যে অত দূরও ডেড বডি চলে যেতে পারে সমুদ্রে। ইফ ইট ইজ মাইকেলস দে আর, সেজ হি, ইউ ক্যান টেল হারসেলফ হি হ্যাজ গট আ ক্লিন বেরিয়াল বাই দ্য গ্রেস অফ গড। বলছে এটা যদি মাইকেলের হয় তাহলে তুমি তাকে বলে দিও মানে মরিয়াকে বলে দিও, তার মাকে বলে দিও যে তার যথেষ্ট ভালোভাবে সৎকার করা হয়ে গেছে। অ্যান্ড ইফ দে আর নট হিজ, লেট নো ওয়ান সে আ ওয়ার্ড অ্যাবাউট হিম। বলছে যদি এটা তার না হয় তাহলে কেউ যেন তাকে এই কথাটা না বলে, অর্থাৎ তাকে যদি সত্যি কথাটা বলে দেয়া হয় তার মানে তার মা খুব কষ্ট পাবে, সেই জন্য বলছে এটা যেন না বলা হয়। ফর শি উইল বি গেটিং হার ডেথ, মানে সে তার মৃত্যুর খবর সে পেয়েই যাবে। সেজ হি উইথ ক্রাইং অ্যান্ড লেমেন্টিং, এবং তার মৃত্যুটাকে সে অত্যন্ত অনুশোচনা করবে এবং কষ্ট পাবে এবং কাঁদবে। দ্য ডোর হুইচ নোরা হাফ ক্লোজড ইজ ব্লোন ওপেন বাই আ গাস্ট অফ উইন্ড। দরজাটা একটা হাওয়ায় খুলে গেল খুব জোরে। দেখো এখানে প্রত্যেকটা সিনের আমাদের কিন্তু বর্ণনা দেয়া হচ্ছে। কেন? কারণ একটা নাটক যদি তোমরা দেখতে যাও তাহলে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা দৃশ্য তোমরা দেখতে পাবে। একটা নাটকে যখন দরজাটা হাওয়ায় খুলে গেল সেই হাওয়ার দৃশ্যটাও কিন্তু ওখানে দেখানো হবে যে দরজাটা খুলে যাচ্ছে হাওয়ায়, ঠিক আছে। ক্যাথলিন কি, হ্যাঁ ক্যাথলিন বলছে, দেখো লুকিং আউট অ্যাংশিয়াসলি, অত্যন্ত উদ্বিগ্নভাবে সে বাইরের দিকে তাকিয়ে কি বলছে, ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বার্লি গোয়িং দিস ডে উইথ দ্য হর্সেস টু দ্য গলওয়ে ফেয়ার। এবার ওই গলওয়ে ফেয়ারের কথা বলছে যেটা সমুদ্র পার করে সেই মেলায় যেতে হয়। কি বলছে, অত্যন্ত উদ্বিগ্নভাবে সে বলছে যে
Did you ask him would he stop Bartley going this day with the horses to the Galway fair? এখানে কাকে বারণ করার কথা বলছে? ওই ইয়াং প্রিস্ট একজন মানুষ ছিল যেখানে তাদের মানে ওই ইয়াং প্রিস্টের কথা প্রত্যেকটা মানুষ শুনতো। সেই জন্য ক্যাথলিন জিজ্ঞাসা করছে তুমি কি ইয়াং প্রিস্টকে বলেছো যে বার্টলিকে এটা বলতে যে গলওয়ে ফেয়ারে যেন ঘোড়া নিয়ে না যায়? গলওয়ে ফেয়ারে কেন যাবে? ঘোড়া বিক্রি করার জন্য সে গলওয়ে ফেয়ারে যাবে, ঠিক আছে। নোরা, আই ওয়ন্ট স্টপ হিম সেজ হি, সে বলেছে যে আমি তাকে আটকাবো না। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু তুমি ভয় পেও না। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট, বলছে সারা রাত্রি ধরে বা প্রায় অর্ধরাত্রি অবধি সে তার ছেলের জন্য প্রার্থনা করে। অ্যান্ড দ্য অলমাইটি গড ওন লিভ হার ডিস্টিটিউট, এবং সেই মাকে একেবারে ভিক্ষুক করে দেবে না, অর্থাৎ তার সমস্ত কিছুকে কেড়ে নেবে না অলমাইটি গড। এইটা তুমি শান্ত হও এইটা ভেবে। সেজ হি উইথ নো সন লিভিং, তার কোনো সন্তান আর থাকবে না, এইরকম ভগবান কখনো চাইবে না, এটা নোরা বলছে, যে ইয়াং প্রিস্ট তাকে বলেছে। ক্যাথলিন কি বলছে? ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রকস? নোরা এবার ক্যাথলিন বলছে যে ওই সবুজ ওই তোমার সাদা পাথরের পাশে সমুদ্র সেটা কি খুবই ব্যাড মানে খুবই উত্তাল বা খারাপ অবস্থায় আছে, এটা জিজ্ঞাসা করছে। তখন নোরা কি বলছে? মিডলিং ব্যাড গড হেল্প আস, বলছে না উত্তাল না খুব শান্ত, এরকম অবস্থায় আছে, ভগবান আমাদের সাহায্য করুন। দেয়ার ইজ আ গ্রেট রোডিং ইন দ্য ওয়েস্ট অ্যান্ড ইট ইজ ওয়ার্স ইট উইল বি গেটিং হোয়েন দ্য টাইডস টার্ন টু দ্য উইন্ড, বলছে যে দেয়ার ইজ আ গ্রেট রোডিং ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে অত্যন্ত গর্জন করছে সমুদ্র। অ্যান্ড ইট ইজ ওয়ার্স ইট উইল বি গেটিং, এটা খুবই উত্তাল হয়ে যাবে হোয়েন দ্য টাইডস টার্ন টু দ্য উইন্ড, যখন হাওয়ার তোড়ে জোয়ার আসবে। সি গোজ ওভার টু দ্য টেবিল উইথ দ্য বান্ডিল, ওই বান্ডিলের মানে ওই শার্ট আর ওই এগুলো নিয়ে যেটা ইয়াং প্রিস্ট তাকে দিয়েছিল সেটা নিয়ে সে টেবিলের কাছে গেল। শ্যাল আই ওপেন ইট নাও, আমি কি এখন এটা খুলতে পারি? ক্যাথলিন, মেবি সি উড ওয়েক আপ অন আস অ্যান্ড কাম ইন বিফোর উই হ্যাড ডান, বলছে আমাদের এইটা খোলা বা সব কিছু দেখার আগেই সে কিন্তু জেগে উঠে আসতে পারে। সে মানে কে এখানে? তার মা মরিয়া। কামিং টু দ্য টেবিল, টেবিলের কাছে এসে, ইট ইজ লং টাইম উই উইল বি অ্যান্ড দ্য টু অফ আস টাইম, এটা যদি আমরা দেখতে বসি তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে এবং আমরা কাঁদতেই থাকবো এটা দেখে। তখন কি বলছে নোরা? গোস টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন, ভিতরের দরজার কাছে গিয়ে নোরা কান পেতে শুনল। সি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, সি উইল বি কামিং ইন আ মিনিট, সে মানে তার বিছানা থেকে উঠে আসছে, সে কিন্তু 1 মিনিটের মধ্যে এই ঘরে চলে আসবে। ক্যাথলিন বলছে গিভ মি দ্য ল্যাডার অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট। টার্ফ লফট হচ্ছে তাদের উঁচু একটা জায়গা বা উঁচু একটা তাক যেখানে সে জ্বালানির দ্রব্যগুলো তারা রাখতো। বলছে আমাকে তাড়াতাড়ি ওই টার্ফ লফটের ওপরে ওইটা রেখে আসতে হবে, আমাকে তাড়াতাড়ি একটা মই দাও, ল্যাডার দাও। দ্য ওয়ে শি ওন্ট নো অফ দেম অ্যাট অল, ওই টার্ফ লফটের ওপর রাখলে আমার মা ওইগুলোর কথা কখনো জানতে পারবে না। অ্যান্ড মেবি হোয়েন দ্য টাইড টার্নস শি উইল বি গোয়িং ডাউন টু সি উড বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট, বলছে পূর্ব উপকূল থেকে কিছু ভেসে আসছে কিনা যখন জোয়ার আসবে সে দেখতে যাবে, অর্থাৎ বাইরে গিয়ে তার মৃত সন্তানের ডেড বডি সে খুঁজতে যাবে। They put the ladder against the gable of the chimney. Catherine goes up a few steps and hides the bundle in the turf loft. চিমনির ধারে যে টেবিলটা, গ্যাবেল মানে ওখানে টেবিল, ওই টেবিলটায় ওই ল্যাডারটা সেট করলো। অ্যান্ড ক্যাথলিন একটু সিঁড়ি উঠে ওই বান্ডিলটাকে টার্ফ লফটের ওপর লুকিয়ে দিল। মরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, মরিয়া ভিতরের দরজার মানে ভিতরের ঘর থেকে প্রবেশ করলো। এইবার এটা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা নাটকে দেখতে পাচ্ছি যে ভিতরের দরজা থেকে পাশ দিয়ে মরিয়া প্রবেশ করছে, ঠিক ওটা রাখার পরে একদম নাটকের যেরকম সিন হয়, যদি তোমরা অরিজিনাল নাটক দেখো এইভাবেই দেখবে যেটা এখানে বর্ণনা করা আছে, ঠিক আছে। মরিয়া কি বলছে? লুকিং আপ অ্যাট ক্যাথলিন অ্যান্ড স্পিকিং কোয়ারেলিসলি, মানে কোয়ারেলিসলি মানে রাগে, কোয়ারেল মানে কি? ঝগড়া, সেই ঝগড়ার সুরে বা রাগে তাকে বলল। কি বলল? ক্যাথলিনের দিকে তাকিয়ে, ইজেন্ট ইট টার্ফ, এই ওয়ার্ডটা কিন্তু আমরা জেনারেল ইংলিশে পাই না, ঠিক আছে, এটা কিন্তু আগেকার
ইংলিশের ইউসেজ, ঠিক আছে। ইজন্ট ইট টার্ফ ইনাফ ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং, বলছে তোমাদের কাছে কি যথেষ্ট জ্বালানি নেই যে তোমরা আজকের সন্ধ্যের মধ্যে তোমাদের ইউজ করার মতো যথেষ্ট জ্বালানি কি নেই? কেন তার মা বলছে? কারণ তাদের খুব গরিব পরিবার, তাদের অতটাও জ্বালানি কেনার সামর্থ্য নেই বা জড়ো করার সামর্থ্য নেই, তাই তাদের খুব মেপে ঝুপে চালাতে হয়। সেই জন্য তার মেয়েকে বকছে যে তুমি যথেষ্ট জ্বালানি কি তোমার কাছে নেই জ্বালানোর মতো যে তুমি আরও পারছো? তখন কি বলছে ক্যাথলিন, দেয়ার ইজ আ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর আ শর্ট স্পেস, বলছে কেকটার বানানোর জন্য অনেকটা কম জ্বালানি আর একটু দরকার। থ্রোয়িং ডাউন দ্য টার্ফ, ওই জ্বালানিটাকে নিচে ছুঁড়ে ফেললো। অ্যান্ড বার্টলি উইল ওয়ান্ট ইট হোয়েন দ্য টাইড টার্নস ইফ হি গোজ টু কনেমারা। কনেমারা হচ্ছে সেই গলওয়ে ফেয়ারটা যেখানে হবে, সেটাকে কনেমারা বলা হতো, মানে সেই প্রদেশটার নাম কনেমারা, ঠিক আছে। বলছে যে বার্টলির এই কেকটার দরকার পড়বে যখন সে কনেমারাতে যাবে ওই হর্স বিক্রি করার জন্য, তখন এই কেকটা তার খাওয়ার জন্য দরকার পড়বে, সেই জন্য সে বানাচ্ছে। তখন কি বলছে, নোরা পিকস আপ দ্য টার্প অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন, ওই পট ওভেনের চারিদিকে ওই টার্পটা রাখলো। মরিয়া কি বলছে, সিটিং ডাউন অন আ স্টুল অ্যাট দ্য ফায়ার, আগুনের পাশে একটা স্টুলে মরিয়া বসলো। হি ওন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, বলছে দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে যে ঝড় আসছে সেইটার জন্য আজকে সে যাবে না। হি ওন্ট গো দিস ডে, আজকে সে যাবে না। ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি, আমার মনে হয় ইয়াং প্রিস্ট তাকে অবশ্যই আটকে দেবে আজকে যাওয়ার জন্য। নোরা কি বলছে, হি উইল নট স্টপ হিম মাদার, অ্যান্ড আই হার্ড ইমন সাইমন অ্যান্ড স্টিফেন ফিটি অ্যান্ড কলম শন সেইং হি উড গো, মানে এরা হচ্ছে তাদের প্রতিবেশী, যাদের নামগুলো আমি বলেছিলাম মেন আর উইমেন, তাদের নাম আমরা জানতে পারবো। এরা বলেছে যে সে আজকে যাবেই। দেখো একটা খুব ফেটাল একটা দিক কীরকম, যে একটা পরিবারের হয়তো বাবা, তার অনেক ভাই যারা মারা গেছে আর বেঁচে নেই, ফলে একটা যে একমাত্র সন্তান যে ওই পরিবারে পড়ে আছে, ইয়াং সন্তান, ইয়াং সান, তখনকার দিনে তো পুরুষরাই বাইরে যেত বা ইনকাম করতো, ইনকামের সোর্স অফ ইনকাম একমাত্র পুরুষদের হাতে ছিল। তো একমাত্র যে সন্তান, তার হাতে কোনো উপায় নেই ওই ব্যবসা বা এতে যাওয়া, কারণ তার পরিবার না হলে চলবে না। তার মা যতই কষ্ট পাক তাকে যেতে হবেই, সেই ফেটাল সমুদ্রের কাছে সে মারা যেতেও পারে, কিন্তু তার কাছে হাতে আর কোনো উপায় নেই। তাদের জীবিকা, জীবন জীবিকা না হলে চলবে না, জীবন ধারণ তারা করতে পারবে না, তাই জন্য তাকে যেতেই হবে, ঠিক আছে। সেই জন্য বলছে যে তাকে যাবে, সে যাবেই, এটা বাকিরা বলেছে, ঠিক আছে। এই অবধি কোনো অসুবিধে না? ওদের সেইটা অপশান নেই তো আজকের মডার্ন সোসাইটি। আর তখন ওদের যে একটা আইল্যান্ডের এমন একটা জিনিস যে আইল্যান্ডে সব কিছু পাওয়া যায় না বা ব্যবসা হয় না, তাকে অন্য দ্বীপে যেতেই হবে তাদের জীবন জীবিকা নির্ধারণ করার জন্য, অন্য দ্বীপে যেতেই হবে, যে তার না হলে তাদের কোনোভাবেই পয়সা উপার্জন হবে না, পয়সা উপার্জন না করলে ওই দ্বীপে তারা মারা যাবে, এমনি ক্ষুধায় তারা মারা যাবে, ঠিক আছে। তখন মরিয়া কি বলছে, হোয়ার হি ইজ হি ইটসেলফ, দেখো এখানে ইংলিশটা বলছে ইটসেলফ তো হওয়ার কথা নয়, এটা হিমসেলফ হওয়ার কথা, কিন্তু হাইবার্ন ইংরাজিটা আলাদা একটু, মানে পুরনো ইংরাজি। কিন্তু কি বলছে, হোয়ার হি ইজ হি ইটসেলফ, সে এখন নিজে কোথায় আছে। হি ওয়েন্ট ডাউন টু সি উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং ইন দ্য উইক, বলছে এই সপ্তাহে কি অন্য কোনো বোট আর যাচ্ছে সেটা সে দেখতে গেছে। অ্যান্ড আই অ্যাম থিঙ্কিং ইট ওন্ট বি লং টিল হি ইজ হিয়ার নাও, আমার মনে হয় যে আর বেশি দেরি নেই, সে এখানে চলে আসবে। ফর দ্য টাইডস টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড অ্যান্ড দ্য হুকার্স ট্যাকিং ফ্রম দ্য ইস্ট, দেখো বলছে যে গ্রিন হেড মানে ওই সমুদ্রের ধারে কোনো একটা গ্রিন উপত্যকা ছিল, সেইটার দিকে ওই জোয়ারটা বয়ে আসছে। এবং হুকার মানে হচ্ছে আইরিশ ফিশিং বোট, সেটাকে হুকার বলা হতো। বলছে আইল্যান্ডের যে ফিশিং বোট সেটা ট্যাকিং মানে হচ্ছে সমুদ্র মানে সেলিংয়ের একটা স্পেশাল টেকনিক, অর্থাৎ হাওয়া যেদিকে যায়
সেই দিকে মুখ করে বোটটাকে নিয়ে আসা, যাতে বোটটা ডুবে না যায়, সুন্দরভাবে ফিরে আসতে পারে। বলছে ওই হুকারটা ইস্টের দিক থেকে ফিরে আসছে বা ট্যাকিং করে আসছে। ট্যাগিংটা নিচের লেখা, মানে তোমাদের যে টেক্সটটা পড়াবো সেটাতে লেখা থাকবে, ঠিক আছে। ক্যাথরিন কি বলছে, আই হিয়ার সামওয়ান পাসিং দ্য বিগ স্টোনস, বলছে ওই বড় পাথরের দিক থেকে কেউ একটা আসছে, আমি শুনতে পাচ্ছি, ক্যাথরিন বলছে। নোরা, লুকিং আউট, হি ইজ কামিং নাও অ্যান্ড হি ইজ ইন আ হারি, বলছে সে এবার আসছে এবং সে খুব তাড়ায় আছে, সে আসছে। তাড়ায় কেন আছে? কারণ তাকে এবার সমুদ্র যাত্রায় যেতে হবে, সেই জন্য। বার্টলি কি বলছে, comes in and looks round the room, speaking sadly and quietly. Where is the bit of new robe Catherine was bought in Connemara? দেখো বার্টলি এবার আসছে, বার্টলির ক্যারেক্টার এবার ঢুকছে। কি বলছে, সে ঘরের ভিতর ঢুকলো এবং চারিদিকে তাকালো। স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, খুব দুঃখর সাথে এবং শান্তভাবে সে তাকালো। কেন তার এত দুঃখ হচ্ছে? কারণ তার ভাই, বাবা সবাই মারা গেছে, সে একমাত্র সন্তান এবং তার কাছে আর কোনো উপায় নেই সমুদ্র যাত্রায় যাওয়া ছাড়া। কি বলছে, হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ, বলছে নতুন যে দড়িটা কেনা হয়েছিল সেটা কোথায়? ক্যাথরিন ওয়াজ বট ইন কনেমারা, কনেমারা থেকে কিনে আনা হয়েছিল, সেটা কোথায়? ক্যাথরিন কামিং ডাউন, গিভ ইট টু হিম, ক্যাথরিন নিচে নেমে এসে কি বলছে, তাকে এটা দাও। নোরা বলছে, নোরা, ইটস অন আ নেল বাই দ্য হোয়াইট বোর্ডস, বলছে সাদা পাটাতনের পাশে একটা পেরেকে ওইটা ঝোলানো আছে বা ওই দড়িটা ঝোলানো আছে। আই হাং ইট আপ দিস মর্নিং, আজকে সকালেই আমি ওটা ওখানে ঝুলিয়ে রেখেছি। ফর দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট, বলছে সেই পিগটা বা সেই শুকরটা যার পাগুলো কালো, সেইটা ওই দড়িটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, সেই জন্য ওখান থেকে নিয়ে সে ওই পেরেকের মধ্যে ঝুলিয়ে রেখেছে। নোরা কি বলছে, গিভিং হিম আর রোপ, ইজ দ্যাট ইট বার্টলে, নোরা তখন ওই দড়িটা তাকে দিয়ে বলছে, এটাই কি সেটা বার্টলে? নোরা বলবে, মরিয়া বলছে, দেখো, ইউ উড ডু রাইট টু লিভ দ্যাট রোপ, বলছে তুমি সঠিক সিদ্ধান্তটা নেবে যদি তুমি ওই রোপটা আজকের জন্য ছেড়ে দাও বা আজকের জন্য না নাও। হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, যেটা ওই হোয়াইট পাটাতনের পাশে ঝোলানো আছে। বার্টলি টেক্স দ্য রোপ, মায়ের কোনো কথা না শুনেই ওই রোপটা বার্টলি নিয়ে নিল। ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, মরিয়া আরও কি বলছে, এইখানে এই দড়িটার আরও দরকার পড়বে। আই অ্যাম টেলিং ইউ, আমি তোমাকে বলছি, মানে দড়িটা এখানে দরকার পড়বে। ইফ মাইকেল ইজ ওয়াশড আপ টুমরো মর্নিং অর নেক্সট মর্নিং অর এনি মর্নিং ইন দ্য উইক, বলছে সপ্তাহের যে কোনো মর্নিংয়ে যদি ওই মাইকেলের বডিটা যদি ভেসে আসে, ফর ইটস আ ডিপ গ্রেভ উই উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড, তার জন্য একটা ভালো কবর বা একটা সুন্দর কবর আমরা বানাতে পারবো ওই দড়িটার সাহায্যে, মানে দড়িটা দিয়ে কাজে লাগবে, দড়িটা দিয়ে ওটাকে হয়তো রাখবে বা বডিটাকে রাখবে, সেই জন্য। কিন্তু মা এই কথাটা কেন বলছে, মরিয়া কেন বলছে? কারণ সে চায় না তার একমাত্র সন্তান চলে যায়, সেই জন্য বাহানা করে বলছে দড়িটা আমার এখানে কাজে লাগবে, দড়িটা তুমি নিয়ে যাওনি, এই জন্য বাহানা করছে। বার্টলি কি বলছে, বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ, বলছে ওই দড়িটা দিয়ে কাজ করতে শুরু করে। আই হ্যাভ নো হল্টার দ্য ওয়ে আই ক্যান রাইড ডাউন অন দ্য মেয়ার, বলছে ঘোড়াটার গায়ে মারার জন্য বা কাজ ওটা করার জন্য আমার কাছে আর কোনো অপশান নেই। হল্টার মানে আর কোনো দড়ি নেই, অ্যানাদার রোপকে হল্টার বলা হয়, যে আর কোনো দড়ি আমার কাছে নেই। অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি, এবং আমাকে এখন এই কিছুক্ষণ আগে তাহলে কি শুনছিলেন, মাইকেল হলো তার মৃত সন্তান যার জন্য মরিয়া তার দেহটা খুঁজছে। মাইকেল তো এর আগেও এসেছে, তাহলে কোন দিকে মন ছিল তো? তারপর দেখো, দিস ইজ দ্য ওয়ান বোট গোয়িং ফর 2 weeks or beyond it, or the fare will be a good fare for horses, I heard them saying below, বলছে আর কোনো বোট নেই এই 2 সপ্তাহের মধ্যে যাতে করে আমি যেতে পারবো ওই গলওয়ে ফেয়ারে, মানে আজকেই লাস্ট বোট ছাড়ছে। তারপর কি বলছে, দ্য ফেয়ার উইল বি আ গুড ফেয়ার ফর হর্সেস, অর্থাৎ ঘোড়া বিক্রির জন্য ওই মেলাটা অনেক ভালো একটা সময় হবে। আই হার্ড দেম সেইং বিলো, আমি তাদের নিচে এই কথাটা বলতে শুনেছি। মরিয়া কি বলছে, ইটস
a hard thing they will be saying below if the body is washed up and there is no man in it to make the coffin. দেখো মরিয়া এখনও তার ছেলেকে আটকানোর চেষ্টা করছে যাতে ছেলে না যায়। বলছে এটা খুব কটু কথা আমাদের মানুষের থেকে শুনতে হবে, অর্থাৎ নিজের মানুষের থেকে শুনতে হবে যে যদি কোনো দেহ ভেসে আসে তাহলে আমাদের বাড়িতে কোনো পুরুষ নেই যে ওই কফিনটা বানাবে, অর্থাৎ কফিন বানানোর জন্য যে কোনো পুরুষ নেই এটা একটা তাদের কাছে লজ্জা হয়ে দাঁড়াবে যে তাদের মেয়েদের গিয়ে কফিনটা বানাতে হচ্ছে। And I, after giving a big prize for the finest whiteboards you would find in Connemara, এবং ওই হোয়াইটবোর্ডগুলো আমি কনেমারা থেকে অনেক দামে কিনেছি যাতে ওই কফিনটা আমি বানাতে পারি। তাহলে তুমি কেন এই সময় চলে যাচ্ছ? এটার কারণে তোকে আটকাচ্ছে না, আসল কারণ হচ্ছে তার ছেলেকে বাঁচানোর জন্য সে আটকাচ্ছে। She looks round at the boards, সে তারপর ওই বোর্ডগুলোর দিকে তাকালো। Bartley, how would it be washed up and we after looking each day for 9 days and after a strong wind blowing a while back from the west and south? বলছে কি করে এখন দেহটা ভেসে আসবে, কারণ আমরা 9 দিন ধরে ওই দেহটার খোঁজ করছি এবং ওয়েস্ট অর্থাৎ পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে এখন ঝোড়ো হাওয়া বইছে। এই ঝোড়ো হাওয়ার সময় কি করে তার দেহটা ভেসে আসবে, অর্থাৎ ঝোড়ো হাওয়ার সময় সমুদ্রের মধ্যেই তার দেহটা ঘোরাফেরা করবে, ভেসে এই সময় আসবে না, যখন থামবে তখন দেহটা ভেসে আসবে। তারপর কি বলছে মরিয়া, ইফ ইট ওয়াজন্ট ফাউন্ড ইটসেলফ দ্য উইন্ড ইজ রেজিং দ্য সি। এবার মরিয়া আর না বলে থাকতে পারছে না, বলছে যদি এটা খুঁজে না পাওয়া যায় তাহলেও দেখো দ্য উইন্ড ইজ রেজিং দ্য সি, বলছে সমুদ্রের উপরে হাওয়া অত্যন্ত উত্তাল হয়ে উঠেছে। অ্যান্ড দেয়ার ওয়াজ আ স্টার আপ এগেনস্ট দ্য মুন। দেখো আর স্টার আপ এগেনস্ট দ্য মুন মানে ওই চন্দ্রমার পাশে একটা তারা ফুটে উঠেছে একসাথে। এইটা একটা তখনকার দিনে খারাপ মানে সাইন মনে করা হতো যে সেই সময় একটা মৃত্যুর সংকেত ভেসে আসছে যখন একটা চাঁদের পাশে একটা স্টারকে দেখা যায়। সেটাই বলছে যে একটা চাঁদের পাশে ওই স্টারকে দেখা যাচ্ছে, ফলে এটা একটা খারাপ সংকেত। অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট, এবং রাত্রিতে এটা উঠছে। ইফ ইট ওয়াজ 100 horses or 1000 horses you had itself, what is the price of 1000 horses against a sun where there is one sun only? দেখো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন টেক্সটের, এবং এটার ওপর প্রশ্ন আসবে তোমাদের এই পরীক্ষায় এবং 4th সেমিস্টারেও আসবে। কি বলছে যে তোমার কাছে যদি 100টাও ঘোড়া থাকে কিংবা 1000টাও ঘোড়া থাকে, তাহলে ওই 1000টার ঘোড়ার দামটা কি আমার কাছে একমাত্র যে সন্তান বেঁচে আছে তার থেকে বেশি, বা তার থেকেও কি ওই 1000টা ঘোড়ার দামটা আমার কাছে কি বেশি হবে? অর্থাৎ একটা মায়ের কাছে তার সন্তানের যে মূল্য সেটা কি 1000টা ঘোড়া সেটা কি মেলাতে পারবে? তার পক্ষে সেটা সম্ভব নয়। সেটাই তার মা এবার তাকে বলছে। দেখো এই অবধি আগে দেখে নাও কোনো প্রবলেম আছে কিনা। হচ্ছে কোনো প্রবলেম? তারপর দেখো Bartley, আর একটুখানি পড়াবো। Bartley, working at the halter to Catherine, let you go down each day and see the sheep aren't jumping in on the right. দেখো বার্টলি আর মায়ের কোনো কথা না শুনে বা তাকে আর তোয়াক্কাই করছে না। কি বলছে? ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার টু ক্যাথরিন, ক্যাথরিনের দিকে চেয়ে ওই দড়িটা তুলে ধরলো। লেট ইউ গো ডাউন ইচ ডে অ্যান্ড সি দ্য শিপ আরেন্ট জাম্পিং ইন অন দ্য রাইট। যখন একজন পুরুষ মানে বাড়ি থেকে চলে যাচ্ছে, তার বাড়ির লোকেদের সে দায়িত্ব দিয়ে যাচ্ছে। কি দায়িত্ব দিয়ে যাচ্ছে? ক্যাথলিনকে সে বলছে যে প্রত্যেক দিন তুমি নিচে যাবে, নিচে মানে তাদের যে দ্বীপ তার নিচের দিকে যাবে। অ্যান্ড সি দ্য শিপ আরেন্ট জাম্পিং ইন অন দ্য রাই। রাই মানে হচ্ছে সেই গম আর জব জাতীয় শস্য যেটা গবাদি পশুদের খাবারও ইউজ করা হতো এবং আটা বানাতেও সাহায্য করতো। বলছে তুমি এটা দেখবে ওই শিপেরা যে ওই রাইয়ের ওপর ওই শস্যের ওপর যেন না লাফাচ্ছে। অ্যান্ড ইফ দ্য জবার কামস ইউ ক্যান সেল দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ইফ দেয়ার ইজ এ গুড প্রাইস গোয়িং।
বলছে যদি জবার আসে, জবার মানে হচ্ছে সেই পশু বিক্রেতা না, যেই পশু যারা কেনা বেচা করে গবাদি পশু তাদেরকে জবার বলা হয়। বলছে সেই জবার যদি আসে তাহলে তোমাকে দেখতে হবে ওই ব্ল্যাক পিগ, ব্ল্যাক ফিটের যে পিগটা, তাকে যদি ভালো দামে হয় তাকে বিক্রি করে দেবে। এটা কাকে দায়িত্ব দিয়ে গেল? ক্যাথরিনকে। মরিয়া কি বলছে, হাউ উড দ্য লাইক অফ হার গেট আ গুড প্রাইস ফর আ পিগ। বলছে ও কি করে ওই পিগটার ভালো দাম করতে পারবে, ওর পক্ষে তো ওটা সম্ভবই নয়, বা ওটা জানেই না যে কোনটা সঠিক দাম। মানে এটা কিন্তু বলছে এই জন্য নয়, যাকে আটকানোর জন্য বলছে যে তুমি থাকো, তুমি করবে। বাটলে কি বলছে, টু ক্যাথলিন, আবার ক্যাথলিনের দিকে চেয়ে বলছে মায়ের কথা কোনো তোয়াক্কা না করে, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস দ্য লাস্ট বিট অফ দ্য মুন, লেট ইউ অ্যান্ড নোরা গেট আপ উইথ ইনাফ ফর অ্যানাদার কক ফর দ্য কেল্প। বলছে যদি পশ্চিমের দিকের হাওয়া বইতেই থাকে এবং চন্দ্রমা একেবারে শেষ, ছোট হতে হতে একদম ছোট হয়ে যায়, তখন তুমি এবং নোরা উঠে যাবে ওই নিচে, টু গেট আপ উইথ এনাফ ফর অ্যানাদার কক। উইড মানে হচ্ছে কিছু সামুদ্রিক উদ্ভিদ, সেই সামুদ্রিক উদ্ভিদ তুমি সংগ্রহ করে রাখবে তোমরা, যেগুলো জ্বালানির কাজে লাগে পরে। বলছে সেই সামুদ্রিক উদ্ভিদ তোমরা জড়ো করে রাখবে। কক মানে স্তূপ করে রাখা, জমো করে রাখা। ফর দ্য কেল্প, কেল্প মানে হচ্ছে সেই সার বা জ্বালানির কাজে লাগে, সেটার জন্য তুমি এগুলোকে স্তূপ করে রাখবে। এই কেল্পটা পাওয়া যেত ওই উইড থেকে, ওই সামুদ্রিক উদ্ভিদ থেকে ওই কেল্পটা পাওয়া যায়। ঠিক আছে, ইট ইজ হার্ড সেট উই উইল বি ফ্রম দ্য ডে উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক। খুব দুঃখের সাথে তিনি বলছে, বাটলে বলছে যে আমাদের জন্য অনেক কষ্টের দিন এসেছে, যে আমাদের বাড়িতে কোনো ম্যান আর নেই আমি ছাড়া, ফলে আমাকে কাজ করতেই হবে। মরিয়া কি বলছে, ইট ইজ হার্ড সেট উই উইল বি শিওরলি দ্য ডে ইউ আর ড্রাউন্ড উইথ দ্য রেস্ট। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট একটা টেক্সটের লাইন। মরিয়া তখন তাকে কন্ট্রাডিক্ট করে বলছে, যদি আমাদের জন্য আরও কষ্টের দিন আসতে চলেছে, যদি তুমিও এই সমুদ্রে গিয়ে ডুবে যাও, তাহলে আমরা কি করে বাঁচবো, আমি আমার তোমার মেয়েরা কি করে বাঁচবো। হোয়াট ওয়ে উইল আই লিভ দ্য গার্লস উইথ মি অ্যান্ড আই অ্যান ওল্ড ম্যান লুকিং ফর দ্য গ্রেভ। আমি একজন ওল্ড ম্যান, আমি তো কদিন পরে মৃত্যু পথযাত্রী হতে চলেছি, তাহলে আমি আমার মেয়েদের নিয়ে কি করে বাঁচবো, যদি তুমি আমার শেষ সন্তান আমাদের বাড়ি থেকে এইভাবে শেষ হয়ে যাও, তাহলে আমি কি করে বাঁচবো। Bartley lays down the halter, takes off the old coat and put on a newer one of the same flannel. বলছে আর একটা অন্য কালারের ফ্ল্যানেল, মানে অন্য একটা কালারের, দেখো ওখানে ফ্ল্যানেল লেখাও আছে, ফাজি টেক্সচার, একটা অন্য টেক্সচারের একটা কোট সে পরে নিল, পুরনো কোটটাকে খুলে দিয়ে এবং ওই দড়িটা নিয়ে উঠে পড়ল। বাটলি কি বলছে, টু নোরা, ইজ শি কামিং টু দ্য পায়ার। এবার বাটলি লাস্ট কিছু কথোপকথন করে বেরিয়ে যাবে। বাটলি কি বলছে, নোরাকে জিজ্ঞাসা করছে যে সেটা কি পায়ারের কাছে এসছে, সেটা মানে সেই নৌকাটা বা সেই ফিশার নৌকাটা যেটা আমি বলেছিলাম সেই গ্রিন ল্যান্ডের দিকে আসছে, সেই হাওয়াকে কাটিয়ে যেটা আসছে। ও তখন জিজ্ঞেস করছে যে সেই শেষ নৌকাটা কি ওই ল্যান্ডের দিকে এসেছে, ওটা ওইকে নোরাকে জিজ্ঞাসা করছে। সি মানে ওই নৌকাটা, ঠিক আছে। নোরা তখন লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে বলছে, she is passing the green head and letting fall her sails. সে ওই গ্রিন হেডটা মানে ওই সবুজ উপত্যকাটা পার করে এসেছে এবং তার সেলগুলো বিছিয়ে দিয়েছে ওই ল্যান্ডে। বাটলি কি বলছে, গেটিং হিজ পার্স অ্যান্ড টোব্যাকো আই উইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন। বলছে আমার কাছে আর আধ ঘন্টা আছে নিচে চলে যাওয়ার। অ্যান্ড ইউ উইল সি মি কামিং এগেন ইন 2 days or in 3 days or maybe in 4 days if the wind is bad. বলছে যদি হাওয়া খুব খারাপ হয়ে যায় তখনই আমাদের 4 দিন লাগবে, তাছাড়া আমি 1-2 দিনের মধ্যে ফিরে চলে আসবো, তোমরা আমাকে খুঁজে পাবে, তাই দুঃখ করো না। তখন মরিয়া কি বলছে, টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার অ্যান্ড পুটিং হার শল ওভার দ্য হেড। সে তারপর আগুনের দিকে তাকিয়ে মরিয়া তার শালটা পরে নিয়ে এবার কি বলছে, ইজেন্ট ইট আ হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান won't hear a word from an old woman and she holding him from the sea. বলছে এই
মানে এরকম একটা কঠোর কি করে একটা ছেলে হতে পারে যে তার বৃদ্ধ মায়ের কথা সে না শুনেই সে চলে যাচ্ছে, এবং তাকে যেহেতু সমুদ্র থেকে বাঁচানোর চেষ্টা করছে বৃদ্ধ মা, তার একটা কথাও তার সন্তান শুনছে না। ক্যাথলিন কি বলছে? ইট ইজ দ্য লাইফ অফ আ ইয়াং ম্যান টু বি গোয়িং অন দ্য সি, অ্যান্ড হু উড লিসেন টু অ্যান ওল্ড ম্যান উইথ ওয়ান থিং অ্যান্ড সি সেইং ইট ওভার। দেখো ফার্স্ট যে লাইনটা খুব ইম্পর্টেন্ট এবং এটার উপর কোশ্চেন আসবে। বলছে ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়াং ম্যান টু বি গোয়িং অন দ্য সি, বলছে সমুদ্রে যাওয়া ছাড়া আর কোনো ইয়াং ম্যানের আর কোনো উপায় নেই, তাকে যেতেই হবে, এটাই তার ভবিতব্য। And who would listen to an old man with one thing and she saying it over and over? মানে একটা মা এবং ওল্ড ওম্যান একই কথা বারবার যদি ঘ্যান ঘ্যান করে বলে, তাহলে তার কথা কে শুনবে? কেই বা শুনবে তার কথা? বাটলি টেকিং দ্য হল্টার, আই মাস্ট গো নাও কুইকলি, হল্টারটা নিয়ে দড়িটা নিয়ে বলছে আমাকে এবার চলে যেতে হবে। আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার, আমি ওই লাল ঘোড়াটার উপর চড়ে যাব। অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি, এবং তার যে ধূসর কালারের বাচ্চাটা সেটাও তার পিছু পিছু আসবে। দ্য ব্লেসিং অফ গড অন ইউ হি গোজ আউট, বলছে ভগবান তোমাদের সহায় হোক, এইটা বলে বার্ডলি চলে গেল।